এই সিলিন্ডারটার দিকে তাকাইয়া দেখো। এই যে সিলিন্ডারের, হ্যাঁ, আমার কার্সর যে নোট সেটা কি দেখতে পাচ্ছ? Yes, yes. এই যে এই অংশটা তাপ পরিবাহী পদার্থ দ্বারা তৈরি, অন্তরক পদার্থ দ্বারা তৈরি। এজন্য এরকম দাগ দেওয়া। এখন তুমি যখন ক্রিয়েটিভ আসবে, অনেক সময় ছবি দিয়ে আসতে পারে। ছবিতে যদি এরকম দাগ দাগ দেখো তাহলে বুঝবা এটা কি অন্তরক পদার্থ। আর যদি কোনো দাগ না দেখো তখন সেটা বুঝবা কি তাপ সুপরিবাহী পদার্থ। এই সিলিন্ডারের ৩ দিকই অন্তরক পদার্থ দ্বারা তৈরি, বাট নিচের অংশটা সুপরিবাহী। হ্যাঁ, এটা বোঝানোর জন্য এখানে কোনো দাগ দেই না, এটা তাপ সুপরিবাহী। ক্রিয়েট স্পর্শ। আচ্ছা, এইবার দেখো কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিনের ৪টা চক্র। কার্নো ইঞ্জিনে কয়টা চক্র? কার্নো চক্রে কয়টা চক্র? ৪টা চক্র। অবজেক্টিভ। এখন দেখো কার্নো ইঞ্জিনে কি থাকে, একদম মনোযোগ দিয়ে শোনো। এটা দিয়ে ক্রিয়েটিভ আসবে তখন না হয় সমস্যা হয়ে যাবে। এটা একটা কি, এই ছবিটা কিসের? কার্নো চক্রের। এটা একটা কি সিলিন্ডার, এটা কি সিলিন্ডার। একটা সিলিন্ডার, এটা পিস্টন, সিলিন্ডারের পিস্টন। এখন এই সিলিন্ডারে কার্যনির্বাহী বস্তু হিসেবে মানে স্পর্শ, মোবাইল নিয়ে ওদিকে যাও, শব্দ ওদিকে যাও, আসতে দাও, একদম কমাইয়া না, চিলড্রেন বেডরুমে যাও। আচ্ছা দেখো, এটা একটা সিলিন্ডার থাকে, সিলিন্ডারে আদর্শ গ্যাস থাকে, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, যে কোনো আদর্শ গ্যাস আমরা ব্যবহার করব। এই সিলিন্ডারে কার্যনির্বাহী বস্তু হিসেবে যে কোনো আদর্শ গ্যাস ব্যবহার করা হয়, মানে কার্যকারী বস্তু হিসেবে কি ব্যবহার করা হয় এই কার্নো ইঞ্জিনে? আদর্শ গ্যাস। স্পর্শ, একদম শব্দ কম, একদম না, চিলিন্ডার তুমি যাও। এখন দেখো এই সিলিন্ডারটার দিকে তাকাইয়া দেখো। এই যে সিলিন্ডারের, হ্যাঁ, আমার কার্সর যে নোট সেটা কি দেখতে পাচ্ছ? ইয়েস, ইয়েস। এই যে এই অংশটা তাপ পরিবাহী পদার্থ দ্বারা তৈরি, অন্তরক পদার্থ দ্বারা তৈরি। এজন্য এরকম দাগ দেওয়া। এখন তুমি যখন ক্রিয়েটিভ আসবে, অনেক সময় ছবি দিয়ে আসতে পারে। ছবিতে যদি এরকম দাগ দাগ দেখো তাহলে বুঝবা এটা কি অন্তরক পদার্থ। আর যদি কোনো দাগ না দেখো তখন সেটা বুঝবা কি তাপ সুপরিবাহী পদার্থ। এই সিলিন্ডারের ৩ দিকই অন্তরক পদার্থ দ্বারা তৈরি, বাট নিচের অংশটা সুপরিবাহী। হ্যাঁ, এটা বোঝানোর জন্য এখানে কোনো দাগ দেই না, এটা তাপ সুপরিবাহী। ক্রিয়েট স্পর্শ, আরো দূরে যাও, শব্দ না, আরো দূরে, আরো দূরে। এখন দেখো এই যে নিচের অংশটা তাপ সুপরিবাহী পদার্থের দ্বারা তৈরি। তাহলে আমি ক্রিয়েটিভে চিত্র দেখেও বুঝবো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া নাকি সমষ্ণ প্রক্রিয়া। এই জন্য কিন্তু এত কিছু বুঝাইলাম। চিত্র দেখেও বুঝতে হবে যে সমষ্ণর সাথে মিলছে না রুদ্ধতাপের সাথে মিলছে। রুদ্ধতাপের সাথে মিলছে, হ্যাঁ, এটা। এখন দেখো এখানে গ্যাস আছে, কার্নো ইঞ্জিনে এই সিলিন্ডারটা থাকে, এই সিলিন্ডারে আদর্শ গ্যাস থাকে। এখন এই সিলিন্ডারটাকে আমি তাপ উৎসের উপর এনে রাখবো। সিলিন্ডারটাকে কোথায় নিয়ে আসবো? এখন তাপ উৎসের উপর রেখে সিলিন্ডারের গ্যাসের আয়তন আমি বৃদ্ধি করব, অর্থাৎ গ্যাসকে প্রসারিত করব, গ্যাসকে প্রসারিত করব। তুমি তোলাই না হয় সিলিন্ডার ঢুকে যাও, বান্দারা মশা কামড়ে বুঝতে যাও, সিলিন্ডার ঢুকে যাও। আচ্ছা দেখো, তাহলে এই সিলিন্ডারটাকে আমি এই তাপের উৎসের উপর এনে বসাবো। চারপাশ দিয়ে তাপ যেতে পারবে না, কিন্তু এই নিচের অংশ দিয়ে প্রয়োজনে কিন্তু তাপ যেতেও পারবে, আসতেও পারবে। এখন এই তাপ উৎসের উপর রেখে আমি সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন বৃদ্ধি করব, সমষ্ণ প্রসারণ ঘটাবো। সমষ্ণ প্রসারণ যখন ঘটাবো তখন কি হবে, সমষ্ণ তাপমাত্রা ঠিক রাখার জন্য, তার তাপমাত্রা কমে গেলেও তাপমাত্রা ঠিক রাখার জন্য সে কি করবে, উৎস থেকে সাথে সাথে কি করবে, সে তাপ গ্রহণ করবে। হ্যাঁ, তাপ গ্রহণ করবে। তাহলে উৎসের উপর রেখে এই সিলিন্ডারটাকে এই উচ্চ তাপমাত্রার কোন বস্তুর উপর রেখে যখন সমষ্ণ প্রসারণ আয়তন বৃদ্ধি করব তখন তার তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তাপমাত্রা, এই উৎসের তাপমাত্রা T1, এই গ্যাসের ভিতরের সিলিন্ডারের ভিতরের গ্যাসের তাপমাত্রাও কি হয়ে যাবে সাথে সাথে। এই গ্যাস যখন এই উৎসের উপর রাখবো, তাপমাত্রা T1 তাপমাত্রার কোন বস্তুর উপর রাখবো, এই গ্যাসের তাপমাত্রাও সাথে সাথে কি হয়ে যাবে, তাপ গ্রহণ করবে।
তাপ গ্রহণ করে তার তাপমাত্রা কত হবে? T1 হ্যাঁ, টি1 তাপমাত্রা হবে। এটা আমি গ্যাস, এই সিলিন্ডারের গ্যাস যখন এই টি1 তাপমাত্রার বস্তুর সংস্পর্শে আসবে, উৎসের সংস্পর্শে আসবে, তার তাপমাত্রা টি1 হবে। এখন তুমি এর আয়তন বাড়াও, বাড়ানোর সাথে সাথে সে কি করবে, তার আয়তন বাড়ানোর সাথে সাথে সে ভিতরে তাপমাত্রা কমলেও সে তাপমাত্রা কমতে দিবে না, সাথে সাথে সে উৎস থেকে তাপ গ্রহণ করবে। ক্লিয়ার? yes miss টি1 তাপ গ্রহণ করবে। তাহলে সমষ্ণ প্রসারণ হলো, এই উৎসের উপর রেখে আমি এই সিলিন্ডারের গ্যাসের কি করব, miss তাপ আয়তন বৃদ্ধি করব। কি করব? আয়তন বৃদ্ধি করব আয়তন বৃদ্ধি করব, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে না। তাহলে প্রথম ধাপটা কি? সমষ্ণ প্রসারণ। প্রথম ধাপটা কি? সমষ্ণ প্রসারণ দেখো প্রথম ধাপ সমষ্ণ প্রসারণ। এখন দেখো গ্রাফ, মনে করো, দেখছো সমষ্ণ প্রসারণ? yes miss এখন দেখো মনে করো এই যে সিলিন্ডারে গ্যাস আছে, তার শুরুটা এ বিন্দু, শুরুতে কোথায়? এই বিন্দু অর্থাৎ তার চাপ পি1, আয়তন ভি1। এই এখন তার আয়তন বেড়ে, দেখো আয়তন বাড়ছে মানে কি? চাপ কমছে। আয়তন বাড়ছে মানে কি? চাপ কমছে সমষ্ণ প্রক্রিয়ায় লেখচিত্র তোমাকে শেখানো হয় না, এটা সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্র। এই যে এই অংশটা এ থেকে বি, এ থেকে বি, অর্থাৎ গ্যাসের চাপ আয়তন টি1 ভি1 থেকে পরিবর্তন হয়ে পি2 ভি2 হয়েছে, কিন্তু তাপমাত্রা টি1ই রয়ে গেছে। এ বিন্দুতেও তাপমাত্রা যা, বি বিন্দুতেও তাপমাত্রা একই একই, কারণ এ থেকে বিতে সে সমষ্ণ প্রসারণ হয়েছে। এ থেকে বিতে কি হয়েছে? সে সমষ্ণ প্রসারণ মানে সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন বাড়ছে, অর্থাৎ চাপ কমে গেছে, আয়তন বেড়ে গেছে, তাহলে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্র এমন হয়, এরকম হয়। চাপ আয়তন ব্যস্তানুপাতিক সম্পর্ক না, তাহলে একটা কার্ভ হবে, এটা তো বুঝো। yes miss চাপ এবং আয়তনের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে লেখচিত্র হয় একটা বাঁকা রেখা, এটা তো জানো। yes miss হ্যাঁ, তাহলে এ থেকে বি এটা সমষ্ণ লেখচিত্র। এটা কি লেখচিত্র? সমষ্ণ লেখচিত্র ক্লিয়ার? এখন yes দেখো yes সমষ্ণ প্রসারণ, প্রথম ধাপ সমষ্ণ প্রসারণ গেল। এরপরে দ্বিতীয় ধাপ বি থেকে সিতে আসবে। কোথায় আসবে? B থেকে C বি থেকে সিতে আসবে। বি থেকে সিতে আসবে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? রুদ্ধতাপীয় বি প্রক্রিয়া থেকে সি। দেখো বি বিন্দুতে আয়তন যা, সি বিন্দুতে আয়তন তার চেয়ে একটু হলেও বেশি বেশি, তাহলে এটা রুদ্ধ তাপীয় প্রসারণ। দ্বিতীয় ধাপ কি? রুদ্ধতাপীয় প্রসারণ রুদ্ধ তাপীয় প্রসারণ। এখন দেখো রুদ্ধ তাপীয় প্রসারণ মানে কি? তাপের আদান প্রদান হওয়া যাবে না না। তাহলে সিলিন্ডারটাকে কোথায় নিয়ে আসে বসাবো? উৎস থেকে কোথায় নিয়ে আসবো? এটা কি দ্বারা তৈরি? এটা কি পদার্থ দ্বারা তৈরি দেখাচ্ছি আমি? এটা অন্তরক অন্তরক পদার্থের, অন্তরক আসন। আসন মানে কি? যেখানে এনে একটা বস্তু রাখা যায়, আসন বলে না? আসন বুঝো তো, মানে বসানো যায় yes কোনো একটা জিনিস। তাহলে এই সিলিন্ডারটাকে কোথায় নিয়ে আসবো দ্বিতীয় ধাপের জন্য, দ্বিতীয় ধাপের প্রক্রিয়া ঘটানোর জন্য? অন্তরক আসন অন্তরক পদার্থের উপর এনে রাখবো। অন্তরক পদার্থের উপর এনে যখন রাখবো, তাহলে এই নিচ দিয়ে যে তাপ আদান প্রদান হতে পারতো, এখন এই অন্তরক পদার্থের উপর রাখার পরে কি আর তাপের আদান প্রদান হতে পারবে বসানোর পরে? no miss ক্লিয়ার? yes miss এখন আমি আয়তন বাড়াবো। কি করব এখন? এটার উপর রেখে, অন্তরক পদার্থের উপর রেখে আয়তন বাড়াবো। আয়তন বাড়াইলে তার তাপমাত্রা কমে যাচ্ছে, কিন্তু তাপ গ্রহণ করার কোনো সুযোগ পাচ্ছে? no miss তাহলে এটা কোন প্রক্রিয়া হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এটা কোন প্রক্রিয়া হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাহলে দ্বিতীয় ধাপ হলো রুদ্ধতাপীয় প্রসারণ। দ্বিতীয় ধাপটা কি? রুদ্ধতাপীয় প্রসারণ এ পর্যন্ত কি বুঝছো? yes miss হ্যাঁ, অনেক কিছু কিন্তু। এখন দ্বিতীয় ধাপের লেখচিত্র, সমষ্ণ রেখার চেয়ে রুদ্ধতাপীয় রেখা খাড়া হয়। সমষ্ণ রেখার চেয়ে রুদ্ধতাপীয় রেখা কি হয়? খাড়া লেখচিত্র আপনি খাড়া। দেখো এইটার ঢাল যা, তার চেয়ে এই রেখাটার ঢাল কি? ম্যাথে পড়ছো না রেখার ঢাল? এটা
খাড়া না বেশি, ঢাল বেশি মানে কি খাড়া বেশি, সমষ্ণ রেখাটা একটু শোয়ানো আর রুদ্ধতাপীয় রেখাটা একটু বেশি খাড়া না? Yes, miss. তাহলে সমষ্ণ রেখার চেয়ে রুদ্ধতাপীয় রেখা কি খাড়া, কত গুণ খাড়া? গামা গুণ। কত গুণ? Gamma. অবজেক্টিভ। আচ্ছা এটা পরে পড়বা, এমনি জানবা। আচ্ছা মিস, সমষ্ণ বি রেখা থেকে এ থেকে বি এর তাপমাত্রা T1, বি থেকে সি এর তাপমাত্রা কত? T2 হয়ে যাবে, অন্য তাপমাত্রা হয়ে যাবে। তাহলে মিস সি থেকে ডি এর তাপমাত্রা তাহলে কি T2 নাকি T3? T2 আমি পরে ধাপগুলো পরে যাও, আস্তে আস্তে যাও। বিবিন্দু থেকে সি বিন্দুতে রুদ্ধতাপীয় প্রসারণ, তাহলে তাপমাত্রা চেঞ্জ হয়ে যাবে। বি বিন্দুতে তাপমাত্রা T1, সি বিন্দুতে তাপমাত্রা T2। সি বিন্দুতে তাপমাত্রা কত? মিস T2। হ্যাঁ, আয়তন বাড়ছে, তাপমাত্রা কমে T2 হবে, কিন্তু তাপ গ্রহণ করার সুযোগ নাই, তাহলে তো তাপমাত্রা কমেই যাবে। তার তো তাপমাত্রা T1 থাকার কোনো সুযোগ নাই দ্বিতীয় ধাপে, তার তাপমাত্রা কমে T2 হয়ে যাবে। তাহলে সি বিন্দুতে আয়তন হলো V3, চাপ হলো P3। তাহলে রুদ্ধতাপীয় প্রসারণ হয়ে গেল, সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, দুইটা ধাপ হয়ে গেল। মিস হলো? তাপমাত্রা হচ্ছে T2 সি বিন্দুতে। মানে অন্য তাপমাত্রা হবে, T1 এর চেয়ে কম তাপমাত্রা হবে T2। এই যে T2 লেখা। বুঝতে পারছি। এখন সি বিন্দুর তাপমাত্রা T2 এখন দুইবার প্রসারিত হয়েছে, দুইবার আয়তন বাড়ছে, কিন্তু এটা তো প্রত্যাবর্তী ইঞ্জিন, প্রত্যাগামী ইঞ্জিন, তাহলে আগের অবস্থায় ফিরে যেতে হবে। আগের কোন অবস্থা? P1 আর V1 আর তাপমাত্রা T1, এই অবস্থায় তো ফিরে যেতে হবে, তাই না? এখন দুইবার প্রসারিত হয়েছে, একবার সমষ্ণ প্রসারণ, একবার রুদ্ধতাপীয় প্রসারণ। এখন আগের অবস্থায় যাওয়ার জন্য আবার কি করতে হবে? ঠিক, সমষ্ণ প্রসারণ হয়েছে, এবার কি হবে? সমষ্ণ সংকোচন। সংকোচন, আয়তন কমে যাবে, সমষ্ণ সংকোচন হবে। আবার হবে কি? সমষ্ণ রুদ্ধতাপীয় সংকোচন। এটা তৃতীয় ধাপে সমষ্ণ সংকোচন, চতুর্থ ধাপে রুদ্ধতাপীয় সংকোচন। এখন দেখো সি বিন্দু থেকে ডি বিন্দু, সি বিন্দুতে চাপ P3, আয়তন V3, তাপমাত্রা T2। সি বিন্দুতে তাপমাত্রা কত? T2। বি বিন্দুতে T1, তাপমাত্রা পরিবর্তন হয়ে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন হয়। তাপ পরিবর্তন হয় না, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়। ঢুকছে মাথায়? ইয়েস মিস। আচ্ছা T2, এই সমষ্ণ আর রুদ্ধ কিন্তু মিলে যাবে, সবসময় আলাদাভাবে চিন্তা করতে হবে। তাহলে T2 এখন রুদ্ধতাপীয় সংকোচন হবে, রুদ্ধতাপীয় সংকোচন হবে, রুদ্ধতাপীয় সংকোচনের জন্য, আচ্ছা না রুদ্ধতাপীয় না, সরি রুদ্ধতাপীয় প্রসারণ। এখন এটা হবে সমষ্ণ সংকোচন। তৃতীয় ধাপ কি? সমষ্ণ সংকোচন। তৃতীয় ধাপটা কি? সমষ্ণ সংকোচন। সি থেকে ডি, সমষ্ণ সংকোচন প্রক্রিয়ায় সি থেকে ডিতে যাবে। এইবার আমি সিলিন্ডারটাকে নিয়ে আসবো কোথায়? সমষ্ণ সংকোচন, সে তাপমাত্রা T2, তাপমাত্রা T2ই রাখবো। সেজন্য কি করতে হবে? আয়তন কমে যাবে, আয়তন কমে গেলে সে তাপ বর্জন করতে হবে। তাপ বর্জন করার জন্য তাকে একটা ঠান্ডা বস্তু দিতে হবে। সেজন্য সিলিন্ডারটাকে আমি নিয়ে আসবো এই যে নিম্ন তাপমাত্রার একটা বস্তুর উপর রাখবো। এই সিলিন্ডারটাকে নিম্ন তাপমাত্রার একটা বস্তুর উপর রাখবো, সেই বস্তুটার তাপমাত্রা T2। তাহলে সিলিন্ডারটা যখন এই T2 তাপমাত্রার বস্তুর উপর রাখবো, তখন সিলিন্ডারের গ্যাসের তাপমাত্রা T2 হয়ে যাবে। এই যে এটাও তাপ সুপরিবাহী, এটাও তাপ সুপরিবাহী। তাহলে এই T2 তাপমাত্রা এই বস্তুর এখানে রাখলে, T2 তাপমাত্রা বস্তুতে রাখলে সিলিন্ডারের ভিতরের গ্যাসের তাপমাত্রা T2 হয়ে যাবে। হলো? হ্যালো, এখন আমি কি করবো? আয়তন সংকুচিত করব। আয়তন সংকুচিত করলে তার তাপমাত্রা বেড়ে গেলেও সাথে সাথে সে তাপ এই নিম্ন তাপমাত্রার বস্তুতে বর্জন করবে। তাহলে নিম্ন তাপমাত্রার বস্তুর উপর সিলিন্ডারটা রেখে যখন আয়তন কমানো হবে, সংকুচিত করা হবে, তখন সমষ্ণ সংকোচন হবে। কোন সংকোচন হবে? সমষ্ণ সংকোচন। এ পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে? নো মিস। তাহলে সমষ্ণ সংকোচনে সি থেকে ডিতে আসলো, সি বিন্দুর তাপমাত্রাও T2, ডি বিন্দুর তাপমাত্রাও T2, সি বিন্দুর তাপমাত্রাও T2, ডি বিন্দুর তাপমাত্রাও T2, সমষ্ণ প্রক্রিয়া। এখন ডি বিন্দু থেকে আগের অবস্থায় ফিরে যাবে, তাহলে
এটা কি হবে? রুদ্ধতাপীয় সংকোচন। এখন রুদ্ধতাপীয় সংকোচন ঘটানোর জন্য সিলিন্ডারটাকে আবার কোথায় নিয়ে আসবো? রুদ্ধতাপীয় সংকোচন ঘটানোর জন্য, রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটানোর জন্য সিলিন্ডারটাকে কোথায় নিয়ে আসতে হবে? অন্তরক পদার্থ। হ্যাঁ, সিলিন্ডারটাকে আবার অন্তরক পদার্থের উপর নিয়ে আসবো, অন্তরক আসনের উপর নিয়ে আসবো। এইবার রুদ্ধতাপীয় সংকোচন অর্থাৎ আয়তন কমাইয়া দিব পিস্টনের সাহায্যে। আয়তন কমাইয়া দিব। আয়তন কমাইলে তার তাপমাত্রা বেড়ে যাবে, কিন্তু তাপ আদান প্রদানের কোনো সুযোগ নাই। তাহলে টি2 তাপমাত্রা থেকে যতক্ষণ না পর্যন্ত আগের তাপমাত্রা হয়, টি1 হয়, আগের আয়তন না হয়, ততক্ষণ পর্যন্ত আমি আয়তন সংকুচিত করবো। তাহলে টি2 তাপমাত্রা থেকে ডি বিন্দু থেকে যখন এ বিন্দুতে আসবে তখন তার তাপমাত্রা টি1 হবে, চাপ পি1 ভি1 আগের অবস্থায় ফিরে আসলো। কি হলো? আগের অবস্থায় ফিরে আসলো। তাহলে এটা কার্নোট চক্র। প্রত্যাবর্তী থিমের উপর, চিন্তার উপর নির্ভর করে এই কার্নো ইঞ্জিন তৈরি করা হয়েছে। তাহলে কার্নো ইঞ্জিনে বা কার্নো কয়টা ধাপ? 4টা। প্রথম ধাপের নাম কি? সমষ্ণ প্রসারণ। দ্বিতীয় ধাপ? রুদ্ধতাপীয় প্রসারণ। তারপরে তৃতীয় ধাপ? সমষ্ণ সংকোচন। চতুর্থ ধাপ? রুদ্ধতাপীয় সংকোচন। এখন আমার যখন অঙ্ক করব প্রথম ধাপের কথা যদি বলে, তাহলে আমি কোন সূত্রগুলো ব্যবহার করব? সমষ্ণ প্রক্রিয়া। সমস্ত প্রক্রিয়ার যত সূত্র আছে সেটা প্রথম ধাপের জন্য। দ্বিতীয় ধাপে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যত সূত্র আছে সব আমি এই দ্বিতীয় ধাপে ব্যবহার করব। সিমিলারলি ধাপ শুনে আমাকে বুঝতে হবে যে কোন ধাপের সূত্র আমি ব্যবহার করব। পারবো? ইয়েস মিস। আচ্ছা, তাহলে সমস্ত প্রক্রিয়ার কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ, সব ধাপেই আমি কাজ বের করতে পারবো। সব ধাপেই কি আমি কাজ বের করতে পারবো। আবার চাপ আয়তনের সম্পর্ক বের করতে পারবো, আবার আয়তন তাপমাত্রা সম্পর্ক পারবো, তাপ তাপমাত্রা সম্পর্ক বের করতে পারবো নাকি? ইয়েস মিস। হ্যাঁ, সমস্যা তো শুধু চাপ আর আয়তন, তাপমাত্রা তো স্থির। তাহলে আমরা যে কোনো ধাপের ব্যাপারই বলুক না কেন, অঙ্ক পড়ে যত ভাবি প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপই নর্মালি আসে, বাট যদি ঘুরিয়ে আসে তৃতীয় ধাপ চতুর্থ ধাপ দিলেও তো কোনো সমস্যা নাই, আছে? নো মিস। ওকে, এখন শোনো, আমরা কাজ তো সূত্রের সাহায্যে বের করতে পারি, এর ছাড়াও কাজ বের করা যায়। সেই জন্য কাজ বের করার জন্য দেখো, এই যে আমি যদি এ থেকে বি তে আসতে কাজ, সেটা বের করার সূত্রের সাহায্যে বের করতে পারবা। সেই সূত্রটা কি জানো? এ থেকে বি তে আসতে কাজের পরিমাণ ডাব্লিউ সমান কি বলো তো? সমস্যা প্রক্রিয়া কাজ কি? যে বলো। কাজ ওখানে যে W nRT ln V2 by V1। হ্যাঁ, মানে এনার টি1, এখানে টি1 ভি2 বাই ভি1, ভি2 ভি1 এর একটা ক্লু দেওয়া থাকবে। তাহলে প্রথম প্রক্রিয়ায় কাজ বের করতে পারবে। সিমিলারলি দ্বিতীয় ধাপেও কাজ বের করতে পারবে। সব ধাপেই কাজ বের করতে পারবে, তাই না? ইয়েস মিস। টোটাল কাজ কি হবে? অনেক সময় আসে এই কার্নো ইঞ্জিনে 4টা ধাপের মোট কাজ। ডাব্লিউ সমান প্রথম ধাপে কাজ ডাব্লিউ1, দ্বিতীয় ধাপে কাজ কি বলবো? W2 যোগ করব। তৃতীয় ধাপে কাজ W3। এটা একটা সূত্র লিখে রাখবা। আর চতুর্থ ধাপে কাজ W4। এখন কথা আছে, ডাব্লিউ1 আয়তন বাড়ছে, ডাব্লিউ2 আয়তন বাড়ছে, তাহলে কাজ কি? প্রথম ধাপে আয়তন বাড়ছে, দ্বিতীয় ধাপে আয়তন বাড়ছে, কাজ কি? ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক। ডাব্লিউ1 ডাব্লিউ2 ধনাত্মক। তৃতীয় ধাপ চতুর্থ ধাপে আয়তন কমছে, তাহলে ডাব্লিউ3 আর ডাব্লিউ4 কি হবে? ঋণাত্মক। এখন অঙ্কে যখন দেওয়া থাকবে, মনে করো প্রথম ধাপে কাজ হয়েছে 100 জুল, দ্বিতীয় ধাপে মনে করো মানে 1 জুল, তৃতীয় ধাপে তো কাজ দেওয়া আছে, চতুর্থ ধাপে জুল হিসেবে দেওয়া আছে। এখন যে কাজের যে তথ্য দেওয়া আছে
প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপের কাজ পজিটিভ লিখবে। আর তৃতীয় ধাপে কাজ মনে করো 20 জুল, তুমি কি লিখবে? তৃতীয় ধাপে কাজ W3 সমান -20 জুল। চতুর্থ ধাপে কাজ মনে করো একটা কিছু দেওয়া আছে, তাহলে চতুর্থ ধাপে কাজ W4 সমান মাইনাস যেটা দেওয়া থাকবে। বুঝতে পারছো কথা? আরেকবার একটু বলবেন মিস। মাইনাস, আচ্ছা, তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপের কাজ কি? ঋণাত্মক। তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপের কাজ কি? ঋণাত্মক। এখন তৃতীয় ধাপে কাজ সাপোজ দেওয়া আছে 20 জুল, তুমি যখন ডাটা লিখবে, অঙ্কের ডাটা লিখবে, তখন তৃতীয় ধাপে কাজ W3 সমান -20 জুল লিখবে। একটা আর যদি মাইনাস মিস আমি মানে বেরই যদি করি, দেওয়া নাই যদি আমি বের করি, তখন তখনও এরকম মাইনাসই বের হবে সবকিছু করলে। ডাব্লু যদি দেওয়া থাকে সবকিছু করলে, W1 W2 W4 যদি দেওয়া থাকে আর W3 বের করো, তখন মাইনাসই আসবে। মানে মিস আমি বললাম যে W1 W2 তো ধনাত্মকই আসবে, হ্যাঁ, তা তো আর ধনাত্মক আসবে। W3 এর মানও যদি আমি বের করি, W3 W4 এগুলার মান কি মিস নেগেটিভ বেরোবে? নেগেটিভই তো বের হওয়া উচিত, ডাব্লু যদি দেওয়া থাকে সবকিছু চিন্তা করে। হ্যাঁ, ডাব্লু মানে কি? W1 W2 থেকে W3 আর W4 বিয়োগ যাবে, বাস্তব কথা। আর যদি মিস কোশ্চেনে যদি মিস W3 W4 এর মান দেওয়া থাকে প্লাস, তাহলে ওটাকে আমি মাইনাস ধরে করব। হ্যাঁ, এমনি কোশ্চেনে মাইনাস দিয়ে থাকে না, বলে তৃতীয় ধাপে কাজ 20 জুল। হ্যাঁ, তখন তোমার যখন ডাটা লিখবা, তথ্য লিখবা, তখন লিখতে হবে তৃতীয় ধাপে কাজ W3 সমান -20 জুল। আমরা অঙ্ক করার সময় ডাটা লিখে নেই না? ইয়েস মিস। তাহলে আমরা যখন নিউটনের বলবিদ্যায় করছো, দুইটা বস্তুর সংঘর্ষ 7 মিটার পার সেকেন্ড বেগে আর 5 মিটার পার সেকেন্ডে বিপরীতমুখী দুইটা বস্তুর সংঘর্ষ, তখন কি একটা বেগের আগে মাইনাস দেওয়া ছিল নাকি তুমি তোমার প্রয়োজনে মাইনাস বসিয়েছো? ইয়েস মিস। তাহলে এখানেও তোমার তৃতীয় ধাপ চতুর্থ ধাপ আয়তন কমছে, কাজ নেগেটিভ, তাহলে অঙ্কে কি দেওয়া থাকলো সেটা দেখার বিষয় না। তৃতীয় ধাপ চতুর্থ ধাপের কাজ নেগেটিভ, তোমার এই সূত্র এটা যোগ দিয়ে করবা, তুমি ইচ্ছে করলে এখানে মাইনাস না, এরকম এটার চেহারাটা সুন্দর, সবগুলো ধাপের কাজের যোগফল, কিন্তু তার মধ্যে লুকানো আছে তৃতীয় ধাপ চতুর্থ ধাপের কাজ ঋণাত্মক। ক্লিয়ার? ইয়েস মিস। তাহলে এটা একটা সূত্র অবজেক্টিভ 3 মার্কের কোশ্চেনের জন্য। লিখো, মানে কার্নো চক্রে মোট কাজ W সমান সব কয়টা ধাপের কাজের যোগফল, কিন্তু W3 W4 কাজের মান বসানোর সময় নেগেটিভ বসাতে হবে। হলো? ইয়েস মিস। আচ্ছা, এখন শোনো, এই যে প্রথম ধাপে কাজ, দ্বিতীয় ধাপে কাজ, আমরা তো সূত্রের সাহায্যে বের করতে পারি। আরো একটা ভাবে বের করতে পারি, ওই যে দূরত্ব, বেগ আর সময় লেখচিত্র থেকে দূরত্ব বের করছো না? ইয়েস মিস। তেমনি চাপ আয়তন লেখচিত্র থেকে কাজ বের করা যায়। তাহলে কাজ বের করার এ থেকে বি কাজ আসার জন্য আমরা কি করব? এ বিন্দু থেকে একটা রেখা টানবো এক্স অক্ষের উপর, এরকম এরকম করে রেখা টানবো, আমি এটা নষ্ট করতে চাচ্ছি না, এরকম ডট ডট দিয়ে আর কি রেখা টানলাম, এক্স অক্ষে লম্ব টানবো আর কি। এ বিন্দু থেকে কোথায় লম্ব টানবো? এক্স অক্ষে। আবার বি বিন্দু থেকে, মানে এ থেকে বি, তাহলে বি বিন্দু থেকে একটা লম্ব টানবো, মনে করো এরকম টানবো লম্ব। এখন এখানে একটা নাম দেবা, এ বিন্দু থেকে আসছে এই জন্য এ, আর এটা একটা নাম দিলেই হবে, বি বিন্দু থেকে আসছে এই জন্য এটা বি। এখন তাহলে এই এ থেকে বি আসতে কাজ হবে এ এ বি বি, ক্ষেত্রের ক্ষেত্রফল, দূরত্ব ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বারা বের করছিলে, মনে আছে? ইয়েস মিস। ঠিক তাই। তাহলে চাপ বনাম আয়তন লেখচিত্রে যে কোনো প্রক্রিয়ায় কাজ বের করার উপায়, তাহলে সমস্ত প্রক্রিয়া এ থেকে বি, কাজ কি হবে? এ থেকে বি, তাহলে এ থেকে লম্ব টানবা এক্স অক্ষে, বি থেকে লম্ব টানবা, তারপর যে একটা জায়গা দখল করবে, একটা ক্ষেত্র তৈরি করবে, সেই ক্ষেত্রের ক্ষেত্রফল লাগবে বুঝানো। এ থেকে লম্ব টানলাম, বি থেকে লম্ব টানলাম। হ্যাঁ, এই শুরুর বিন্দু শেষ বিন্দু দিয়ে লম্ব টানবা, তারপর একটা জায়গা দখল করবে, এ ছোট হাতের এ, ছোট হাতের বি, বড় হাতের বি, তাহলে একটা
একটা ক্ষেত্র হলো না? ইয়েস মিস। এই যে আমি এখানে লম্ব তোমাকে ডট ডট দিয়ে দেখাচ্ছি, বেশি টানি নাই, চিত্রটা নষ্ট হবে দেখে। এই যে 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 আর লাগবে? আরে বাঁকা হয়ে যাচ্ছে, লম্ব হবে। হ্যাঁ, এই যে 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 এই যে দেখছো কি একটা, এই যে এখন এ, এই বড় হাতের এ, ছোট হাতের এ, ছোট হাতের বি, বড় হাতের বি, একটা কি ক্ষেত্র হইলো না? ইয়েস মিস। তাহলে এ থেকে বি তে যেতে কৃত কাজ হবে এই এ এ বি বি ক্ষেত্রের ক্ষেত্রফল। ক্লিয়ার? ইয়েস মিস। এখন বি থেকে সি, বি থেকে সি তে হবে কি, সি থেকে একটা লম্ব টানতে হবে, বি থেকে তো লম্ব টানা আছে, আবার কি করতে হবে, সি থেকে লম্ব টানতে হবে। বি থেকে লম্ব টানলাম, আগেই আছে লম্ব টানা, আর সি থেকে লম্ব টানবো। তাহলে এটাকে একটা নাম দাও, সি, সি প্রাইম দেই না, হয়তো সি এর সাথে মিলে যায়। তাহলে বি থেকে সি তে আসতে কৃত কাজ কত বলো? বি থেকে সি তে আসতে কৃত কাজ কত? বি থেকে ছোট বি আর সি এর ক্ষেত্র। হ্যাঁ হ্যাঁ, বি বি সি প্রাইম সি ক্ষেত্রের ক্ষেত্রফল হলো। ইয়েস মিস। তাহলে আমরা সি থেকে ডি তেও তো একই ভাবে পারবে, পারবে না? ইয়েস ডি থেকে মিস। লম্ব টানবা, ডি থেকে লম্ব টানবা, আবার এ থেকে ডি, এ থেকে লম্ব টানবা, ডি থেকে লম্ব টানবা, যে ক্ষেত্র হবে তার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে চাপ বনাম আয়তন লেখচিত্র থেকে আমরা ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বারা কাজ নির্ণয় করতে পারি। সূত্রের সাহায্যে তো পারি, আবার ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বারাও পারি। একই আসবে যদি সবকিছু ঠিক থাকে, ক্ষেত্রফল দ্বারা কাজের মান যা আসবে সূত্র দ্বারাও তাই আসবে। যেমন বেগ বনাম সময় লেখচিত্র থেকে দূরত্ব বের করতে একই তো আসতো, সূত্র দিয়েও যা আসতো ক্ষেত্রফল দিয়েও তা আসতো, এখানেও তাই আসবে। অসুবিধা আছে বুঝতে? নো মিস। তাহলে আমাদের কার্নোচক্রে কি কার্নো ইঞ্জিনে কি কি জিনিস থাকে? উপকরণ কি, কার্নোচক্রের উপাদান কি, চিত্র দেখে বলো। উৎস। মানে সিলিন্ডার একটা থাকবে, তো সিলিন্ডারে গ্যাস থাকবে তাই না? তারপর একটা উচ্চ তাপমাত্রার বস্তু থাকবে, একটা অন্তরক পদার্থ থাকবে, অন্তরক পদার্থের পাটাতন থাকবে, পাটাতন মানে পাটাতন তো বুঝো, মানে আসন পাটাতন, আর একটা নিম্ন তাপমাত্রার বস্তু থাকবে, এই তো নাকি? ইয়েস মিস। প্রথমে সিলিন্ডারটাকে উচ্চ তাপমাত্রা বস্তুতে আনা হয় সমস্ত প্রসারণ ঘটানোর জন্য, তারপরে রুদ্ধতাপীয় প্রসারণ ঘটানোর জন্য অন্তরক পদার্থের উপর আনা হয়, তারপরে সিলিন্ডারটাকে একটা নিম্ন তাপমাত্রা বস্তুতে এনে সমস্ত সংকোচন ঘটানো হয়, তারপরে সিলিন্ডারটাকে আবার অন্তরক পদার্থের উপর এনে রুদ্ধতাপীয় সংকোচন ঘটানো হয়। অনেক তথ্য একসাথে, কি বেশি জ্যাম লেগে গেছে? সবকটা মনের মধ্যে রাখতে হবে। এটাও কিন্তু তাপ ইঞ্জিন, ডাব্লিউ সমান W1 প্লাস W2 প্লাস W3 ঠিক আছে, বাট ডাব্লিউ সমান Q1 মাইনাস Q2 এটাও কিন্তু সত্য। হুম, ইয়েস ইয়েস। তাহলে এতক্ষণ যা কথা বললাম সেটা এখানে লেখা আছে, তাই তো? একবার তাকাও। একবার টোটাল লেখাটা পড়ো। সারসংক্ষেপ এখানে, এত কিছু যে পড়ানো হয়েছে সারসংক্ষেপ এখানে। কোথাও না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। অসুবিধা আছে দেখো তো? নো মিস, বুঝতে পারছি। কিন্তু নিজে পড়তে হবে, বুঝতে পারলেও কতক্ষণ পরে আবার মাথার মধ্যে কেমন হয়ে যাবে দেখে এখনই ব্যাপারটা পড়ে ফেলতে হবে। কারণ ইম্পর্টেন্ট টপিকস এবং নতুনও বটে, নতুন না? ইয়েস ইয়েস। এই জন্য তোমাকে ভালো করে এখনই সাথে সাথে একটু পরে একটু রেস্ট নিয়ে
টোটাল যেটা পড়াইলাম সেটা দেখো। তোমাকে কি এটার